হাই এভরিওয়ান। গত পার্টে আমি তোমাদেরকে বলেছি যে আজকে কি নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা বিভিন্ন সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে যে রূপান্তর পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করব, সেটা শেখাবো। গত পার্টে আমি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি যে 5টা সেন্টেন্স হয়, সে 5 রকমের সেন্টেন্স সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা সে 5 রকম সেন্টেন্সের মধ্যেই একটা থেকে অন্যটায় কিভাবে পরিবর্তন হয়, ট্রান্সফরমেশন হয়, যেগুলো পরীক্ষায় থাকে, সেটা শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমি হেডিংয়ে লিখে রেখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন মানে রূপান্তর বা পরিবর্তন, অফ সেন্টেন্স বাক্যের রূপান্তর, এক বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন বা রূপান্তর। হেডিং দিয়েছি আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। প্রথমে আমরা যে রূপান্তরটা শিখব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তর, সাধারণ বাক্য থেকে প্রশ্নমূলক বাক্যে পরিবর্তন। আমরা এগুলো জানি, গত পার্টে যেহেতু আমরা শিখেছি অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নমূলক বাক্য। তো সাধারণ বাক্য থেকে কিভাবে প্রশ্নমূলক বাক্যে পরিবর্তন হয় সেগুলো আজ আমরা শিখব। যদি কোশ্চেন থাকে, ধরো একটা বাক্য আছে আই ইট রাইস, দি এটাকে বলল মেক ইট ইন্টারোগেটিভ বা মেক ইট এ কোশ্চেন, টার্ন ইনটু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা মেক ইট এ কোশ্চেন। তখন ওটাকে কিভাবে পরিবর্তন করতে হবে আজকের নিয়মে শিখব। তো চলো, এই জন্য স্ট্রাকচারের প্রয়োজন। স্ট্রাকচার না জানলে এই উত্তরগুলো হবে না। স্ট্রাকচারটা কি দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসাবা। অক্সিলারি ভার্ব যখন বসে যাবে তারপরে সাবজেক্ট বসাবা, তারপরে নট বসাবা, নটের পরে বসাবা মেন ভার্ব, মেন ভার্বের পরে আরও যদি অন্যান্য কিছু থেকে থাকে অবজেক্ট বা আরও অন্যান্য কিছু, সেগুলো যে শেষে যেরকম থাকবে প্রশ্নে সেরকম অ্যান্সারও করে দেবা। এখানে উদাহরণ দিই একটা, ধরো হি ইজ প্লেইং। এটার মানে কি? হি ইজ প্লেইং তোমরা সবাই জানো, সে খেলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে খেলিতেছে। এটা কোন সেন্টেন্সে আছে? নিশ্চয় অ্যাসার্টিভ, কারণ এ বাক্যে কোনো আদেশ উপদেশ অনুরোধ বারণ, তারপরে প্রশ্ন করছে না, প্রার্থনা করছে না, দুঃখ আনন্দ ঘৃণা এসবও প্রকাশ পাচ্ছে না, সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম থাকার পরে এটাকে যখন তোমরা ইন্টারোগেটিভে করবা, ব্র্যাকেটে এরকম প্রশ্নে বলে দেবে মেক ইট এ কোশ্চেন। এখানে মেক ইট এ কোশ্চেন এভাবেও বলে দিতে পারে, বা টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেও প্রশ্নে বলে দিতে পারে। তো যেটাই প্রশ্ন থাক না কেন, অ্যান্সার যেভাবে আমি শেখাচ্ছি এইভাবেই হবে। কীরকম দেখো, এই অ্যান্সারগুলো করতে হলে প্রথমে তোমরা এই সাবজেক্ট অবজেক্টগুলো বের করে নেবা। দেখো হি ইজ প্লেইং, এ বাক্যে হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, আর প্লেইং মেন ভার্ব। এবার স্ট্রাকচার অনুযায়ী উত্তরটা করলে কিরকম হবে? প্রথমে অক্সিলারি ভার্বটা বসবে, মানে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, প্রথমে ইজ বসবে। ইজ বসে যাওয়ার পরে এবার সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে? হি, তাহলে ইজ হি। তারপরে নট বসবে। এখানে একটা কথা মনে রাখবা, যদি প্রশ্নে নট না থাকে তবে অ্যান্সারে নট বসবে, আর যদি প্রশ্নে নট থেকে থাকে অ্যান্সারে কিন্তু ওই নটটা আর বসবে না। এই নটটা অ্যান্সারে তখন বসবে না যখন প্রশ্নে নটটা থাকবে, মানে প্রশ্নের নট থাকলে অ্যান্সারে নট হবে না, প্রশ্নের নট না থাকলে অ্যান্সারে এই নট বসবে। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি, তারপরে যেহেতু এখানে প্রশ্নে নট নেই তাহলে এই নট এখানে বসবে। এই নট কেন বসে? মিনিংটা একই রাখার জন্য, অর্থটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেই কারণে এই নটটা আনতে হয়। অ্যান্সারটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে বলছি। নট বসে গেল। এবার এমভি, এখানে দেখো এমভি প্লেইং,
প্লেইং শেষে মার্ক অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। যেহেতু আমরা কোশ্চেন করছি জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকা চাই, জিজ্ঞাসা চিহ্ন যদি না দাও অ্যান্সার হবে না, নম্বর ভুল, নম্বর পাবে না, অ্যান্সার ভুল। তাহলে প্রশ্নে দেখো কি বলছিল, হি ইজ প্লেইং, সে খেলিতেছে। আর অ্যান্সারের মানেটা কি হলো, ইজ হি নট প্লেইং, সে কি খেলিতেছে না, মানে সে কি খেলা করিতেছে না। প্রশ্নের মানে সে খেলা করিতেছে, আর অ্যান্সারের মানে সে কি খেলা করিতেছে না। আমি মানে বলতে চাইছি সে খেলা করিতেছে না, মানে আমি বলতে চাইছি সে খেলা করছে। কেউ যদি এরকম ভাবে বলে সে কি খেলা করছে না, সে কি খেলা করিতেছে না, সে কি খেলা করছে না, মানে আমি বলতে চাইছি সে খেলা করছে। এই কোশ্চেনে যেটা বোঝাচ্ছিল, কোশ্চেনে যে জিনিসটা মিন করছিল যে সে খেলিতেছে, অ্যান্সারও এই একই জিনিসটা আমি মিন করছি, সে কি খেলা করিতেছে না, মানে আমি বলতে চাইছি এই প্রশ্নের মিনিংয়ের মতন সে খেলা করিতেছে। সুতরাং অর্থটা যেন বদলে না যায় সেই কারণেই নটটা আনা হয়, করিতেছে না, এই যে না আসছে না নটটা, এইটার জন্য অর্থটা চেঞ্জ হবে না। আর অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তো নম্বর হবে না। 8+ যে ক্লাসগুলো আছে 8-এর উপরে সেগুলো নিয়ে অর্থ চেঞ্জ হয়ে গেলে নম্বর হয় না, অবশ্য নিচু ক্লাসগুলো নিয়ে নম্বর দিয়ে দেয়। তো তোমরা চেষ্টা করবে অর্থ যেন চেঞ্জ না হয় কোনো সময়। তাহলে হি ইজ প্লেইং, সে খেলা করিতেছে, অ্যান্সার হয়ে গেল ইজ হি নট প্লেইং, সে কি খেলা করিতেছে না। 2 নম্বর দেখো, দে ওয়ার গোয়িং, এখানে দেখো দে সাবজেক্ট, ওয়ার AUX অক্সিলারি ভার্ব, গোয়িং মেন ভার্ব। অ্যান্সারটা তাহলে কি হবে, প্রথমে অক্সিলারি ভার্ব কি আছে ওয়ার, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে দে, সাবজেক্টের পরে নট, যেহেতু প্রশ্নে নট নেই অ্যান্সারে নট বসবে, নট, নটের পরে মেন ভার্ব, এখানে মেন ভার্ব কোনটা গোয়িং, শেষে জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্নে মানে দেখো দে ওয়ার গোয়িং, তারা যাইতেছিল, আর অ্যান্সারে মানে ওয়ার দে নট গোয়িং, তারা কি যাইতেছিল না, মানে আমি বলতে চাইছি তারা যাইতেছিল, তারা কি যাইতেছিল না, মানে তারা যাইতেছিল। তাহলে প্রশ্নের মানে আর এই অ্যান্সারের মানে একই হচ্ছে কিনা সেটা দেখবা। অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, প্রশ্নের অর্থ আর অ্যান্সারের অর্থ যদি আলাদা হয়ে যায় অ্যান্সার ভুল। নিচু ক্লাসেরগুলো আলাদা, আমি আগে বলেছি। সুতরাং সেম অর্থ যেন থাকে, সেম মিনিং যেন বোঝায়, সেই দিকে খেয়ালটা রাখবে। আর একটা এক্সাম্পল করাই। নাম্বার 3, I have taken it, আমি এটা নিয়েছি। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানেতে আছি আছো এরকম মিনিং বোঝাবে। তো আই হ্যাভ টেকেন ইট, আমি এটা নিয়েছি, এখানে আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, হ্যাভ অক্সিলারি ভার্ব, টেকেন এমভি, ইট অবজেক্ট। অ্যান্সার তাহলে কি হবে, স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সারটা করে ফেলো তোমরা অবশ্যই পারবা। প্রথমে অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ ভার্বটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভের পরে সাবজেক্ট এখানে কি আছে আই, হ্যাভ আই, তারপরে এখানে নট, যেহেতু প্রশ্নে কোনো নট নেই অ্যান্সারে নট বসবে, অ্যান্সারে নট হয়ে গেল। এবার এমভি কোনটা এখানে টেকেন, তারপরে দেখো ডট ডট আছে এখানে, কিন্তু তারপরে অবজেক্ট, এখানে একটা এক্সট্রা জিনিস আছে। তো এটা যেমন আছে আমি তো বলেছি এমভির পরে যেগুলো থাকবে সেগুলো যেমন থাকবে তেমন বসে দেবা, শেষে জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্সারটা প্রশ্ন অনুযায়ী মিনিংটা মিলছে কিনা দেখবা। আই হ্যাভ টেকেন ইট, আমি একটা নিয়েছি, আর অ্যান্সারে মানে হ্যাভ আই নট টেকেন ইট, আমি কি এটা নিইনি, আমি কি এটা নিয়ে থাকিনি, আমি কি এটা নিইনি। মিনিংটা দেখো, আমি এটা নিয়ে আছি আর আমি এটা কি নিইনি,
আমি বলতে চাইছি আমি এটা নিয়েছি, নিয়ে আছি, সুতরাং মিনিং চেঞ্জ হচ্ছে না, এই অ্যান্সার এরকম হবে। ক্লিয়ার? এবার দেখো আর একটা করে, was helped by me. Tom was helped by me. টম আমার দ্বারা সাহায্যিত হয়েছিল, টমকে আমি সাহায্য করেছিলাম, মানে টম আমার দ্বারা সাহায্যিত হয়েছিল। এটা প্যাসিভ ভয়েসে আছে। তো যাই হোক, যাতে থাক না কেন, এখন আমরা ইন্টারোগেটিভ করছি। টম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ এই ওয়েক্স বি ভার্ব এ ওয়েক্স, হেল্পড মেন ভার্ব, বাই এখানে প্রিপোজিশন, আর মি হচ্ছে অবজেক্ট। বাই প্রিপোজিশন এটা লেখার দরকার নাই এখানে, এটা প্যাসিভে লেখা থাকলে বাই অথবা টু অথবা উইথ এগুলো বসে। এইখানে অ্যান্সারটা তাহলে কেমন হবে দেখো, প্রথমে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়াজের পরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে টম, সাবজেক্টের পরে নট, যেহেতু প্রশ্নে কোনো নট নেই অ্যান্সারে নট হবে, তাহলে ওয়াজ টম নট, তারপরে এমভি, এমভি এখানে হেল্পড, ওয়াজ টম নট হেল্পড, এমভির পরে যে জিনিসগুলো আছে যেমন আছে তেমন বসে যাবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে টম ওয়াজ হেল্পড বাই মি, টম আমার দ্বারা সাহায্যিত হয়েছিল, আর অ্যান্সারের মানে হলো ওয়াজ টম নট হেল্পড বাই মি, টম কি আমার দ্বারা সাহায্যিত হয়েছিল না, টমকে কি আমি সাহায্য করেছিলাম না, মানে প্রশ্নে যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে এখানে, টমকে কি আমি সাহায্য করেছিলাম না, মানে টম আমার দ্বারা সাহায্যিত হয়েছিল, আর এখানে টম কি আমার দ্বারা সাহায্যিত হয়নি, একই জিনিসকে মিন করছি আমরা। সুতরাং এই অ্যান্সারগুলো বুঝতে পারলাম। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হলে যদি অক্সিলারি ভার্ব থাকে তো সেই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবা, তারপরে সাবজেক্ট বসাবা, তারপরে নট, যদি প্রশ্নের নট না থাকে তবে অ্যান্সারে নট বসাবা, আর যদি প্রশ্নে থেকে থাকে তাহলে অ্যান্সারে নট হবে না, তারপরে এমভি, এমভির পরে যেগুলো থাকবে যেমন থাকবে ঠিক তেমন বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার আরেকটা কথা এখানে বলে রাখি, এইখানে দেখো, এই দেখো নটটা, এই নট এইখানে না বসিয়ে তুমি সাবজেক্ট এই অক্সিলারি ভার্বের পরেও বসাতে পারো। নট আমি যে সাবজেক্টের পরে বসিয়েছি এখানেই যে বসবে তা না, এই নটটা তুমি অক্সিলারি ভার্বের পরেও বসাতে পারো, কারণ নট স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিলারি ভার্বের পরেই বসে, কিন্তু এইখানে বাক্যটা একটু ভালো লাগবে সেই কারণে আমি নটটা সাবজেক্টের পরে রেখেছি। তোমরা একটু অ্যান্সারটা এরকম করো যে ওয়াজ নট টম হেল্প বাই মি, তাও হবে। এর আগে যে অ্যান্সারগুলো করেছি সেগুলো নাও তাই, অক্সিলারি ভার্বের পরেই যদি তুমি নটটা বসিয়ে দিতে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, এই নটটা অক্সিলারি ভার্বের পরেই তুমি বসে দিতে, মানে এই নটটা এখানে না রেখে যদি অক্সিলারি ভার্বের পরে প্লাস নট লিখে সাবজেক্ট, তারপরে এমভি, তারপরে অতিরিক্ত সংযোজনগুলো লিখতে, তাও অ্যান্সার হতো, সব ঠিক, ওগুলো নম্বর হবে, এগুলো নম্বর হবে, মানে এই নট তুমি এই ওয়াজের পরেও বসাতে পারো। এইভাবে অ্যান্সারটা করলে কেমন হবে দেখো, ওয়াজ নট, নট তাহলে এখানে বসে গেল, তারপরে সাবজেক্ট ওয়াজ নট টম, তারপরে এমভি হেল্পড বাই মি, শেষে জিজ্ঞাসা চিহ্ন, এরকম অ্যান্সারটা হবে। তো এগুলা গেল অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ হয় সেগুলানের উদাহরণ। এবার অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ হয় সেগুলো এবার আমরা শিখব। আচ্ছা দেখো, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করা হয় সেগুলো এবার আমরা শিখব। স্ট্রাকচারটা তাহলে দেখো এবার, যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে ডু অথবা ডাজ অথবা ডিড, এই ডু ডাজ ডিড এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, প্লাস এইখানে মেন ভার্ব, প্লাস আরো যদি অন্য কিছু থেকে থাকে এখানে, এই স্ট্রাকচার অনুযায়ী হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে এই স্ট্রাকচার অনুযায়ী হবে। তাহলে অ্যান্সারগুলো কিরকম হবে উদাহরণগুলো লিখলেই তোমরা বুঝে যাবে। আচ্ছা, নম্বর 1 নম্বর দেখো, দে
প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। নিশ্চয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব, কিন্তু কোনো এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে কিভাবে করব? আগে সাবজেক্ট অবজেক্টগুলো বের করে নিই। সাবজেক্ট প্লে মেন ভার্ব, ফুটবল অবজেক্ট। এবার দেখো, প্রথমে ডু অথবা ডাজ অথবা ডিড এই তিনটের মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব এই অ্যান্সারগুলো করতে হলে লাগবে, কারণ এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে ডু, ডাজ আর ডিড এগুলো অক্সিলারি ভার্বের কাজ করবে। এবার ডু, ডাজ, ডিড কোথায় বসে এই জিনিস মনে রাখবা। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম থাকলে বসবে এই যে ভার্বের ফার্স্ট, ডু বসবে। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু বসে। তারপরে ভার্বে যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে ডিড বসবে। তারপরে ভার্বে যদি থার্ড ফর্ম থাকে, থার্ড ফর্ম থাকবে না। যদি থার্ড ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব থেকেই থাকবে, মানে থার্ড ফর্ম থাকলে তার আগে অক্সিলারি ভার্ব থাকবেই প্রশ্নে। তো থার্ড ফর্ম থাকলে কোনো চিন্তা নেই, অক্সিলারি ভার্ব থাকবে। যেহেতু প্যাসিভে আমি একটা উদাহরণ করালাম এক্ষুনি, সে কি আমার দ্বারা সাহায্যিত হয়েছিল, ওরকম উদাহরণটা। তো ভার্বে থার্ড ফর্ম থাকে না, থাকলে তো অক্সিলারি ভার্ব থাকবেই। এর ভার্বের ফোর্থ ফর্ম কোনটা? আইএনজি ফর্ম। এই আইএনজি ফর্মও যদি থাকে ভার্বের, তবে কিন্তু অক্সিলারি ভার্ব থেকে যাবে। অক্সিলারি ভার্ব থাকবে তবে আইএনজি হবে, নয় তেছি তেছো মানেটা আসবে না। এবার ভার্বের ফিফথ ফর্ম আর একটা আছে, ভার্বের ফিফথ ফর্ম, সেটা কি? এস, ইএস অথবা আইইএস। এই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস মেন ভার্বের সঙ্গে যুক্ত থাকে। এই প্লের সাথে এস অথবা ইএস অথবা আইইএস এগুলো যদি যুক্ত থাকতো তবে হতো এই ডাজ। মানে এটা হচ্ছে ফিফথ ফর্মের ক্ষেত্রে, ভার্বের ফিফথ ফর্মের ক্ষেত্রে। বোঝা গেল? তো এইখানে দেখো এবার কোন ফর্মটা আছে আমাদের মেন ভার্বের। এইখানে দে, সাবজেক্ট, প্লে, মেন ভার্ব। এই প্লের কোন ফর্ম আছে? এই ভার্বের ফর্মগুলো তোমাদের পড়ার জন্য তোমরা মাস্টার অফ টেন্স বা এ মাস্টার অফ টেন্স বই আছে, সেগুলো নিয়ে অনেকগুলা ভার্বের ফর্ম পাবা, মানে কনজুগেশন। ওইখানে যেগুলো আছে সেগুলো যদি তোমরা মুখস্থ করে নাও, তাহলে তোমাদের প্রাথমিক যে বাক্য গঠন করার জন্য যেসব ওয়ার্ডগুলো প্রয়োজন, মেন ভার্বগুলো প্রয়োজন, সেগুলো তোমরা জেনে যাবে। তো এ মাস্টার অফ টেন্স বা মাস্টার অফ টেন্সের বইয়ে যেসব মেন ভার্ব বা কনজুগেশনগুলো আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 ওখানে আছে, ওগুলো মুখস্থ করে নিও। এইখানে দেখো এই প্লে ফার্স্ট ফর্মে আছে। এই প্লের সাথে যদি ইডি যুক্ত থাকতো তবে সেকেন্ড অথবা থার্ড ফর্মে থাকতো। সেকেন্ড কিংবা থার্ড কি করে বুঝবা? এই প্লের সঙ্গে ইডি যুক্ত আছে, ধরো এরকম প্লে, তারপরে ইডি যুক্ত আছে, আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তবে সেকেন্ড ফর্ম। আর যদি প্লেড আছে, আগে কোনো অক্সিলারি ভার্ব আছে, হয়তো ইজ অথবা আর কিংবা এম, তাহলে এটা থার্ড ফর্মে আছে। মানে থার্ড ফর্মে থাকলে আগে অক্সিলারি ভার্ব থাকবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে এটার সেকেন্ড ফর্ম আছে। আর ফোর্থ ফর্ম তো আইএনজি, এখানে আইএনজি নেই। ফিফথ ফর্ম তো এস, ইএস বা আইএস যুক্ত, সেগুলাই নেই এখানে, সেগুলাও নেই। সুতরাং এটা ফার্স্ট ফর্মে আছে। আর ভার্বে যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে উপরে দেখো কোন অক্সিলারি ভার্বটা বসবে। ফার্স্ট ফর্ম থাকলে ডু, তারপরে এই ডু, ডাজ, ডিড এর মধ্যে একটা বসে গেল ডু। তারপরে এবার সাবজেক্ট কি আছে? দে, ডু দে। তারপরে সাবজেক্টের পরে নট, প্রশ্নে যেহেতু নট নেই এখানে নট বসবে, একই নিয়ম। এবার নটের পরে এমভি এখানে কি আছে? প্লে। এই জায়গাটায় এমভির কিন্তু সবসময় ফার্স্ট ফর্ম থাকবে। এখানে এমভির ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যেই ফর্মই থাক না কেন, থার্ড তো থাকবে না, ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, মানে ফার্স্ট, সেকেন্ড আর ফিফথ, এই তিনটে ফর্মের মধ্যে ফার্স্ট, সেকেন্ড আর ফিফথ, থার্ড আর ফোর্থ কিন্তু থাকবে না। থার্ড আর ফোর্থ যদি থাকে তাহলে তার আগে অক্সিলারি ভার্ব থাকবে। ফার্স্ট, সেকেন্ড আর ফিফথ ভার্বে যদি এই তিনটে ফর্ম এখানে থাকে, এই তিনটে ফর্মের অনুযায়ী, তিনটে ফর্ম যে ফর্ম থাকবে সে ফর্ম অনুযায়ী এখানকার ডু, ডিড, ডাজ এখানে বসে যাবে। তারপরে এই যে জায়গা হবে, এই জায়গাটাতে মেন ভার্বে কিন্তু সবসময় ফার্স্ট ফর্ম বসবে। এখানে ডু হোক, ডিড হোক আর ডাজ হোক, এইখানে মেন ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে
ডু তারপরে সাবজেক্ট দে তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লে এখানে, আর নটটা এসেছে কারণ প্রশ্নে যেহেতু নট নেই মিনিংটা একই রকম রাখার জন্য নট এসছে। স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে নাও তোমরা। ডু ডাজ ডিডের মধ্যে একটা ডু বসেছে, তারপরে সাবজেক্ট এখানকার দে বসেছে, তারপরে নট বসেছে, তারপরে মেন ভার্বে প্লে বসেছে। এবার এখানে অবজেক্ট আছে ফুটবল, থাকলে বসাবা, না থাকলে বসানোর দরকার নেই। এরপর আরও যদি কিছু থাকে, দে প্লে ফুটবল এভরিডে, তো তাহলে ফুটবলের পরে তোমরা শেষে এখানে এভরিডে লিখবা, লেখা হয়ে যাবে শেষে জিজ্ঞাসা চিহ্ন, মার্ক অফ ইন্টারোগেশন। প্রশ্নের মানেটা দেখো, দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহারা ফুটবল খেলে। আর অ্যান্সারের মানে দে ডু নট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না? প্রশ্নের মানে বোঝাচ্ছে তারা ফুটবল খেলে, আর অ্যান্সারের মানে হচ্ছে তারা কি ফুটবল খেলে না, মানে আমি বলতে চাইছি তারা ফুটবল খেলে। যেহেতু প্রশ্নের মানে আর অ্যান্সারের মানে একই হচ্ছে, সুতরাং এই অ্যান্সার ওকে। তারা ফুটবল খেলে, আর আমি অ্যান্সারে বলছি তারা কি ফুটবল খেলে না, অ্যান্সার ওকে। এবারে এই নটও তাই, এখানে না বসিয়ে তুমি ডু এর পরে বসিয়ে দিতে পারো, ডোন্ট দে প্লে ফুটবল বা ডু নট দে প্লে ফুটবল, এভাবেও করা যায়। যেরকম আমি আগে বললাম, নট এখানে না বসিয়ে তুমি প্রথমেই অক্সিলারি ভার্ব যেটা সেটার পাশে বসিয়ে দিতে পারো। এখানে অক্সিলারি ভার্ব এই ডু ডিড ডাজ এগুলাই অক্সিলারি ভার্বের মতন এখানে কাজ করছে। নাম্বার 2, সি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল, সে বিশ্রাম নিয়েছিল। এখানে সি সাবজেক্ট, টুক মেন ভার্ব, রেস্ট অবজেক্ট। এইখানে দেখো মেন ভার্বের কোন ফর্ম আছে, কনজুগেশন যদি মুখস্থ না থাকে, ভার্বের ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফর্মগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে, তাহলে এই জিনিসগুলো ধরা কঠিন। সেই জন্য তোমরা মাস্টার অফ টেন্সের ওই বইটা থেকে কনজুগেশনগুলো অবশ্যই প্রাথমিকভাবে মুখস্থ করে নেবা। আর যদি আরও বেশি পেতে হয় তো তোমরা বিভিন্ন ডিকশনারি বা বিভিন্ন আরও সব ওয়ার্ড নোটের যেসব বইগুলো রয়েছে বা কনজুগেশনের বই রয়েছে সেগুলো তোমরা পেয়ে যেতে পারো, ইন্টারনেটেও পেতে পারো। আর আমাকে যদি বলো তাহলে আমিও দিতে পারি তোমাদেরকে, অবশ্য কমেন্ট করলে আমি দিয়ে দেবো। এবার দেখো এখানে ভার্বের এখানে কোন ফর্ম আছে, এই টুক ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এর ফার্স্ট ফর্ম কিন্তু টেক, তাহলে টেক টুক, থার্ড ফর্ম টেকেন, ফোর্থ ফর্ম টেকিং, আর ফিফথ ফর্ম টেক্স। তাহলে এখানে দেখো টুক আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে কোনটা বসে অক্সিলারি ভার্ব, ডিড। ডিডের পরে তুমি এখানে সাবজেক্ট লিখবা, সাবজেক্ট এখানে কি আছে, সি, ডিড সি। ডিড সির পরে এখানে যেহেতু প্রশ্নে কোনো নট নেই অ্যান্সারে নট আনবা, ডিড সি নট। তারপরে এমভি, এমভি এখানে টুক আছে, আর তোমাকে আমি আগেই বলেছি যে এমভির এইরকম জায়গাটাতে প্রশ্নে যে ফর্মই থাক না কেন এই জায়গাটা এসে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে, এমভির ফার্স্ট ফর্ম, তাহলে টুকের ফার্স্ট ফর্ম টেক, তারপরে অবজেক্ট যেটা আছে তাই। সি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল, আর অ্যান্সার মানে ডিড সি নট টেক রেস্ট, সে কি বিশ্রাম নিয়েছিল না, মানে নিয়েছিল, এটাই মিন করা হচ্ছে। নেক্সট দেখো, লিলি, লিলি sings a song, লিলি sings a song, লিলি এখানে সাবজেক্ট, sings মেন ভার্ব, a song অবজেক্ট। এইখানে দেখো মেন ভার্বের কোন ফর্ম আছে, দেখো এই সিং মেন ভার্ব তার সঙ্গে এস যুক্ত আছে, এই এস ইএস বা আইএস যুক্ত থাকলে মেন ভার্বের ফিফথ ফর্মে যেটা হয়, মানে এস ইএস বা আইএস যুক্ত থাকলে সেটা মেন ভার্বের ফিফথ ফর্ম, আর ফিফথ ফর্ম থাকলে এখানে ডাজ ব্যবহৃত হবে, তাহলে এখানে বসবে ডাজ, ডাজের পরে সাবজেক্ট লিলি, ডাজ লিলি, তারপরে নট, যেহেতু প্রশ্নে নট নেই অ্যান্সারে নট আসবে, নটের পরে এবার এমভি, এমভি এবার এখানে ফার্স্ট ফর্ম বসবে সিং, এসটেসগুলো বসবে না, তারপরে অবজেক্ট যেটা আছে সিং এ সং, জিজ্ঞাসা চিহ্ন, অ্যান্সার কমপ্লিট। ওকে, আগামী পর্বে আমি কিভাবে এবার ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ করতে হয় সেগুলো নিয়ে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব আগামী পর্বে। সুতরাং আজকের মতন এইটুকুই। হ্যাভ এ গুড হেলথ, টেক কেয়ার, বাই বাই।